সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ হচ্ছে 3, অধ্যায় 1, পরিচ্ছেদ 3, পৃষ্ঠা নাম্বার হচ্ছে আজকে 5 নাম্বার পৃষ্ঠা, বাংলা ভাষা রীতি ও বিভাজন। আজকে বাংলা ভাষা রীতি এবং বিভাজন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল ক্লাসে পেরে যাই। অধিকাংশ ভাষায় অন্তত 2টি রীতি থাকে। কয়টি রীতি থাকে? 2টি রীতি থাকে। 2টি রীতি কি কি? একটি হচ্ছে কথ্য রীতি আর একটি হচ্ছে লেখ্য রীতি। যেটা দিয়ে আমরা কথা বলি সেটা কথ্য রীতি, আর যেই এখন যে বইয়ের মধ্যে লেখাগুলো দেখতেছো সেগুলাই লেখ্য রীতি। এটা মোটামুটি তোমরা সবাই জানো। বাংলা ভাষার এইসব রীতির অধিকাংশ বিভাজন রয়েছে, একাধিক কি রয়েছে? বিভাজন রয়েছে। যেমন কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে মান্য বা প্রমিত কথ্য রীতি ও আঞ্চলিক কথ্য রীতি। কথ্য রীতির মধ্যে 2টি ভাগ আছে। কথ্য রীতির মধ্যে কয়টি ভাগ আছে? 2টি ভাগ আছে, প্রমিত কথ্য রীতি, আঞ্চলিক কথ্য রীতি। আবার লেখ্য ভাষা রীতির মধ্যেও রয়েছে প্রমিত রীতি, সাধু রীতি, কাব্য রীতি। তার মানে কয়টা হলো? 3টা রীতি। লেখ্য ভাষার মধ্যে 3টা রীতি এবং মুখের ভাষার মধ্যে কথ্য রীতি এবং কি আঞ্চলিক রীতি। প্রমিত কথ্য রীতি ও আঞ্চলিক রীতি। তার মানে হলো কথ্য ভাষার মধ্যে 2টি রীতি রয়েছে এবং লেখ্য ভাষার মধ্যে 3টি রীতি রয়েছে, যেমন প্রমিত রীতি, সাধু রীতি ও কাব্য রীতি। তাহলে কয়টি হলো? 3টি রীতি হলো। একে একে এসব রীতি সম্পর্কে আলোচনা করা হলো। তাহলে আমরা এই ভাষার রীতি বিভাজনে আমরা প্রথমে 2টা রীতি পাই। কয়টা রীতি পাই? 2টা রীতি হচ্ছে কথ্য রীতি, লেখ্য রীতি। কথ্য রীতিকে আবার দুই রীতিতে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রমিত রীতি এবং আঞ্চলিক রীতি। এরপরে লেখ্য রীতিকেও 3 ভাগে ভাগ করা হয়। মানে লেখ্য রীতিকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সাধু রীতি, প্রমিত রীতি, কাব্য রীতি। কয়টা হলো? সাধু রীতি, চলিত রীতি, কাব্য রীতি। না, সাধু রীতি, প্রমিত রীতি, কাব্য রীতি, 3টা রীতি। তার মানে এই 2টার কথ্য রীতি থেকে টোটাল কতটা শ্রেণী বিভাগ হলো? 5টি হলো। এবার আমরা যদি আরো নিচের দিকে আসি, কথ্য রীতি কি? কথ্য রীতি সম্পর্কে জানবো। এবার কথ্য রীতি হচ্ছে কথ্য ভাষারীতি। কথ্য ভাষারীতি ভাষার মূল রূপ। কথ্য ভাষারীতি কি? ভাষার মূল রূপ। কথ্য ভাষারীতির উপরে ভিত্তি করে লেখ্য ভাষারীতির রূপ তৈরি হয়। কথ্য ভাষার উপর ভিত্তি করে লেখার পদ্ধতি শুরু হয়, বা আমরা প্রথমে আগে মুখ দিয়ে উচ্চারণ করি কোনো শব্দ, সেটা আবার আমাদের মস্তিষ্কের মাধ্যমে লেখার ট্রাই করি। প্রথমে আমরা কি করি? মনের ভাব প্রকাশ করি, দেন তারপরে মনের ভাব লিখার চেষ্টা করি। আমরা প্রথমে কেউ লিখার চেষ্টা করি না। তো এই কারণে বলা হয়েছে স্থান ও কালভেদে ভাষা যে পরিবর্তন করে তা মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তন। স্থান এবং কালভেদে মানে সময়ের পরিবর্তন। কাল মানে হচ্ছে এখানে সময়ের কথা বলা হয়েছে। সময়ের পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমাদের কথা বলার রীতিও পরিবর্তন হয়, লেখার রীতিও কি হয়? পরিবর্তন হয় স্থান এবং কালভেদে। এখন এটার উত্তর হচ্ছে, যেমন আগেকার দিনে যেরকম ভাষা ছিল, ভাষাটা কিন্তু বাংলা ভাষার কথাই বলি না, বাংলা ভাষা এখন যেরকম শুদ্ধ উচ্চারণ আমরা করতে পারি, আগেকার দিনে কিন্তু আমরা সেটা আরো 200-300 বছর আগে কিন্তু আমরা সেটা তেমন একটা পারতাম না। লেখার বেলাও সেম। এই যে আমাদের যে ভাষারীতির মধ্যে যে সব রীতি ছিল, এগুলা অনেক মডিফাই করা হচ্ছে দিনের পর দিন। তাই আজকে মানে অনেক সংশোধনের পরে আজকে আমাদের এই বাংলা যেটা আমরা এখন পড়তেছি বইয়ের মধ্যে, এটা পেয়েছিলাম। এবার আসো, তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা উপভাষার কি হয়? জন্ম হয়। এবার যদি আসো, এবার হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। প্রথমে আমরা কথ্য রীতি সম্পর্কে জানছি, এবার হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। কথ্য রীতি কি? আঞ্চলিক ভেদ। আমরা যে অঞ্চলে যে বসবাস করে সেই অঞ্চলের ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। যেমন আমার অঞ্চলে আমি যে বসবাস করি, আমার অঞ্চলে যে ভাষা আছে তাকে কি বলে? আঞ্চলিক ভাষা বলে। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়। যে মানে তখন কুমিল্লার ভাষা যেমন
আমার জেলা হচ্ছে কুমিল্লা, কুমিল্লার ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, মানে আঞ্চলিক ভাষা একরকম, বরিশালের আরেক রকম, চট্টগ্রামের আরেক রকম। এটাকে আঞ্চলিক ভাষা, যে যে এলাকায় বাস করে সে এলাকার ভাষাকে কি বলে, আঞ্চলিক ভাষা বলে। যেমন নোয়াখালীর ভাষা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা, ভাষার আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে। বাঙালি বাংলাদেশের মধ্য দক্ষিণ অঞ্চল, বাঙালি বাংলাদেশের মধ্য দক্ষিণ অঞ্চল, পূর্বে বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা, আসামের বরাক অঞ্চল, বরেন্দ্র বরেন্দ্রী, বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, কামরূপী, বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল, বাংলাদেশের রংপুর, রাই, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডী, পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল, ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল প্রভৃতি কয়েকটি উপভাষার নাম। কি করে এগুলা হচ্ছে কি উপভাষার নাম। অনেক আছে এরকম, মানে যে যে এলাকায় বাস করে সেই সেই এলাকার ভাষাকে কি বলে, আঞ্চলিক ভাষা বলে। এর মধ্যে উপভাষা হচ্ছে যারা উপজাতীয় লোক তাদেরকে হেক হচ্ছে উপভাষা লোক বলে। আমাদের দেশে উপজাতীয় লোক হচ্ছে চাকমা, মারমা, মোরং, এরকম জাতের কয়েকটা আছে, আমার সবগুলো এখন মনে পড়ছে না। তো এবার যদি আসো আমরা নিচের দিকে, প্রমিতক অর্থরীতি। প্রমিতক অর্থরীতি কি? আমরা আঞ্চলিক অর্থরীতি নিয়ে কথা বলেছি, মানে আলোচনা করেছি। এবার হচ্ছে প্রমিতক অর্থরীতি, মান্য বা প্রমিতক অর্থরীতি। এটাতে মান্য বা প্রমিতক অর্থরীতি হলো শিক্ষিত ও নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিক অর্থরীতি। যারা শিক্ষিত নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আঞ্চলিক আনুষ্ঠানিক কথ্য ভাষা। যেমন আমরা সবাই কিন্তু শুদ্ধ বাংলা যেটা, সেটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমরা এক এক এলাকায় যারা বাস করি এক এক অঞ্চলের কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আমাদের সারা পুরো বাংলাদেশের ভাষাই কিন্তু বাংলা ভাষা, কিন্তু আমাদের প্রত্যেকের এলাকার একটা আঞ্চলিক ভাষা আছে। তো আমাদের কথ্য রীতি, প্রমিত রীতি হচ্ছে যে সেই রীতি, যেমন আমি এখন বাংলা ভাষায় কথা বলতেছি, এই ভাষাটা কিন্তু আমাদের বাংলাদেশি যারা বাঙালি আছে সবাই কথা বলে এবং কি বুঝতে পারে। কিন্তু যখন আঞ্চলিক ভাষায় কথা বলবো সারা বাংলাদেশের লোকে, আমরা কিন্তু বাংলা ভাষাভাষীর লোক, কিন্তু এক অঞ্চলের ভাষার কথা বললে আর এক অঞ্চলের লোকেরা কিন্তু আমরা বুঝতে পারি না। এখন আমরা যে সবাই বাংলা ভাষায় কথা বললে বুঝতে পারি, সেটাকে কি বাংলা ভাষা বলে? এটা প্রমিত অর্থরীতি বলে। এবার দেখো, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বেতার টেলিভিশনে প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্যে, সংবাদ উপস্থাপনায়, সভা সেমিনারের আলোচনায়, কবিতা আবৃত্তি এই রীতি প্রয়োগ দেখা যায়। কথ্য রীতিতে আমরা যেমন বইয়ের ভাষা যেগুলো আছে, যেটা আমি এখন পড়তেছি এটাও কথ্য রীতি অনুযায়ী আমি পড়তেছি। আমরা যদি কি বলে এখানে টেলিভিশনে যারা সংবাদ উপস্থাপন করে তারাও কথ্য রীতিতে বা প্রমিত রীতিতে সংবাদ উপস্থাপন করে। তারপরে শিক্ষকেরা যে শিক্ষা দেয় তারাও কি করে, প্রমিত কথ্য রীতিতে শিক্ষা দেয়। জীবিকা নির্ভর সামাজিক অবস্থান, এসবগুলো মানে কথ্য রীতি বলছে আমরা মানে সবাই বাংলা ভাষায় কথা বলি যেই ভাষায়, সেটাকে কথ্য রীতি বলে। আর আমরা যে অঞ্চলে বাস করি সেই অঞ্চলের ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। আশা করি তোমরা আঞ্চলিক রীতি এবং কথ্য রীতি, আঞ্চলিক রীতি এবং প্রমিত কথ্য রীতি এই দুইটা পার্থক্য বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমাদের লেখ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতির মধ্যে আমরা দুইটা ভাগ পাইছি, একটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি আর একটা হচ্ছে প্রমিত কথ্য রীতি। দুইটা বিস্তারিত আমরা জেনেছি। এবার হচ্ছে লেখ্য ভাষা রীতি। লিখিত ভাষা রীতি। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। লিখিত ভাষা রীতির মধ্যে বাংলা ভাষার যে আদি নিদর্শন ছিল এটার নাম ছিল চর্যাপদ। চর্যাপদের আগে বাংলা ভাষায় কোনো বর্ণমালা এবং কি কোনো, আজকে যে আমাদের বাংলা ভাষায় এত হাজার হাজার শব্দ ভান্ডার এত কিছু, তখন কিছুই ছিল না। চর্যাপদে ছিল একমাত্র বাংলায় লেখা একটি কি বলে সেটা রীতি আর কি। প্রায় 1000 বছর আগে, আজকে থেকে প্রায় কত হাজার বছর আগে, 1000 বছর আগে। ক্যামিও ইমাজিন, তুমি কি সেটা কল্পনা করতে পারো? মানে অনেক বছর, 1000 বছর মানে কি 100 বছর, না সরি 1000 বছর।
বাংলা ভাষার বাক্যরীতিতে এটি রচিত হয়। বাংলা ভাষার বা কাব্যরীতিতে এটি কি হয়? রচিত হয়। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্যরীতির স্থান হয়। ব্যবহারিক প্রয়োজনে এক হচ্ছে ক্রমে লেখ্য গদ্যরীতির উপর। 19 শতকের সূচনায় লেখ্য ভাষা রীতি হিসেবে সাধুরীতি প্রভাবশালী হয়ে ওঠে। 20 শতকের সূচনায় সাধুরীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে। তার মানে সাধুরীতি এবং কি চলিত রীতি, এটা হচ্ছে দুটা রীতি, কথা বলার জন্য দুটা রীতি। 20 শতকের দ্বিতীয় ভাগে চলিত রীতি প্রায় সর্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে বাংলা ভাষীরা অত্যন্ত আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে প্রমিত ভাষাকে প্রাধান্য দিয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি বুঝতে পারছি যে কথ্যরীতি হচ্ছে দুইটা, লেখ্যরীতি হচ্ছে তিনটা। কথ্যরীতি হচ্ছে কয়টা? দুইটা। সেটা হচ্ছে একটা প্রমিত কথ্যরীতি আর একটা হচ্ছে আঞ্চলিক কথ্যরীতি। আর লেখ্যরীতি হচ্ছে তিনটা, সাধুরীতি এবং কি সাহিত্যিক রীতি, প্রমিত রীতি, সাধুরীতি, প্রমিত রীতি। তো আমরা আজকে যদি একই ক্লাসে যদি আমরা কথ্যরীতি, আমরা কিন্তু এতক্ষণ কথ্যরীতি নিয়ে আলোচনা করেছি। লেখ্যরীতি নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা এখন যদি দুটা একসাথে করতে যাই তাহলে তোমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তাই আগামী ক্লাসে আমরা লেখ্যরীতি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।